মানুষ মরে, কিন্তু মানুষের ভালোবাসা নয়। আর অসম্পূর্ণ ভালোবাসা মরতে দেয় না মানুষের আত্মাকে। 1920 সাল ভবানীনগরের জমিদার বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজ এই জমিদার বাড়ির একমাত্র কন্যা রূপমণির বিবাহ। এরই মধ্যে জমিদার বাড়িতে বড়যাত্রী এসে হাজির। আনন্দে, আলোয় আর ঢাকের শব্দে মুখর পুরো প্রাসাদ। এক দাসী যায় রূপমণির ঘরে, রূপমণিকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য। কিন্তু দাসী রূপমণির ঘরে গিয়ে দেখে ঘর ফাঁকা, রূপমণি নেই। পুরো জমিদার বাড়িতে রূপমণিকে খোঁজা হয়, এদিক ওদিক, প্রতিটি কক্ষ, প্রতিটি বারান্দা, কিন্তু রূপমণি কোথাও নেই। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো জমিদার বাড়িতে, ছড়িয়ে পড়ে বড়যাত্রীর কানেও। আর সাথে এটাও জানা যায় রূপমণি পালিয়েছে জমিদার বাড়ির এক পেয়াদার হাত ধরে। পেয়াদার নাম রহিম, মুসলিম যুবক। বড়যাত্রী সকলের সামনে জমিদার রুদ্রনারায়ণকে চরম অপমান করে। এরপর তারা জমিদার বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় রহিম আর রূপমণি হাত ধরে দৌড়াচ্ছে। পিছনে ফেলে এসেছে রাজপ্রাসাদ, সম্মান, পরিচয়, পরিবার। অনেকক্ষণ দৌড়ানোর পর রূপমণি ক্লান্ত হয়ে পড়ে। তখন রহিমও রূপমণি একটা গাছের আড়ালে লোকায়, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। রূপমণি ভয়ে ভয়ে রহিমের দিকে তাকিয়ে বলে, কি হবে যদি আমাদেরকে ওরা ধরে ফেলে? আরে কেউ আমাদের ধরতে পারবে না, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, কেউ আমাদের খুঁজেই পাবে না। সারাদিনের ধকল, ভয়, দৌড়, ক্লান্তি সব মিলিয়ে তারা দুজন সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তাদের ঘুম ভাঙে। চোখ খুলতেই তারা দেখতে পায় চারদিকে রুদ্রনারায়ণের পেয়াদারা দাঁড়িয়ে, আর সামনে রুদ্রনারায়ণ, তার চোখে রাগ, অপমান আর প্রতিশোধের আগুন। কি এত মনোযোগ দিয়ে পড়ছিস বলতো? রনির ডাকে ঘোর কাটে হাসানের। হাসান নিজের হাতের বইটা পাশে রাখে, তারপর রনির দিকে তাকিয়ে ধীরে বলে, আরে আজ আমরা বৈভবের পুরনো জমিদার বাড়িতে যাচ্ছি। তাই এই বাড়ির জমিদার কন্যা ও তার প্রেম কাহিনীর উপর লেখা একটা বই পড়ছিলাম আর কি। কিরে, তুই তো কখনো আমাকে বলিসনি তোদের জমিদার বাড়ি নিয়ে কোনো বই লেখা হয়েছে? আরে সে অনেক পুরনো কথা, এখন আর এসব নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? এই সব কথার মধ্যেই তাদের গাড়িটা সামনে এগিয়ে চলে। রনি, হাসান আর বৈভব তিন বন্ধু পরীক্ষার পর বেড়াতে যায় বৈভবদের পুরনো জমিদার বাড়িতে, যে জমিদার বাড়িতে এখন আর কেউ থাকে না। একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। জমিদার বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে আসে। এই বাড়িতে এখন কেউ নেই, পুরোটা পরিত্যক্ত। বাড়িতে ঢুকে তিন বন্ধু দেখে পুরো বাড়ি জুড়ে মাকড়সার জাল। তবুও পুরনো সব ফার্নিচার একইভাবে পড়ে আছে। তারা যখন বাড়িটা দেখছিল, ঠিক তখনই দোতলার বারান্দা থেকে একটা ভয়ঙ্কর ছায়া মূর্তি নিঃশব্দে তাদের দেখতে থাকে। রনি আর বৈভব দুইজন কোনো মতে দুইটা রুম পরিষ্কার করে, সেখানেই বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু হাসান পুরো বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হাসান দেখে দেয়ালে ঝুলছে পুরনো আমলের জমিদারদের অনেক ছবি আর চারপাশে রাখা কিছু মূর্তি। হাসান একটু সামনে এগোতেই একটা মূর্তি ধীরে তার মাথাটা ঘুরিয়ে হাসানের দিকেই তাকিয়ে থাকে। মূর্তির চোখ থেকে লাল রক্ত ঝরছে, কিন্তু হাসান এসবের কিছুই লক্ষ্য করে না। তার সামনে একটা রুম থেকে আলো আসতে দেখে হাসান সেই রুমের ভেতরে ঢুকে যায়। রুমে ঢুকে হাসান অবাক হয়ে চারদিকে তাকিয়ে থাকে। পুরো বাড়ি যেখানে ধুলো আর মাকড়সার জালে ভরা,
সেখানে এই একটা রুম একেবারে পরিষ্কার, যেন কেউ খুব যত্ন করে রুমটা গুছিয়ে রেখেছে। দেয়ালের একপাশে টানানো একটা বিশাল ছবি। ছবিটাতে পুরনো দিনের সাজে এক মেয়েকে দেখা যায়। মেয়েটা অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যায় না। হাসান এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার পেছনে সেই ভয়ানক অবয়বটা এসে দাঁড়ায়। রাগে ভরা চোখে একভাবে তাকিয়ে থাকে হাসানের দিকে। এই সময় রনি আর বৈভবও সেখানে এসে পৌঁছায়। তুই না বললি এখানে কোনো কেয়ারটেকার নেই? আরে সত্যি এই বাড়িতে কোনো কেয়ারটেকার নেই? তাহলে এই রুমটাকে পরিষ্কার করেছে এত সুন্দর করে? তা জেনে আমাদের কি লাভ? যার মন চেয়েছে সে পরিষ্কার করেছে, আর আমি এই রুমটা খুঁজে পেয়েছি, আমি থাকবো এই রুমে। ঠিক তখন রনির চোখে পড়ে দেয়ালে টাঙানো সেই ছবি। রনি ছবিটার দিকে তাকিয়ে একটা ফ্রাইং কিস দেয়, তারপর মৃদু হেসে বলে, মেয়েটাকে দেখতে তো মারাত্মক সুন্দর। ইস, মেয়েটা যদি থাকতো তাহলে এই মেয়েটাকেই আমি বিয়ে করতাম। তোরা এখন যা, আমি একটু ঘুমাবো। সেই রাতটা তাদের ভালোভাবেই পার হয়ে যায়। পরের দিন রনি, বৈভব আর হাসান গ্রামটা ঘুরতে বের হয়। একসময় তারা দেখে একটা বয়স্ক লোক গাছের নিচে বসে আছে। লোকটার কাছে গিয়ে বৈভব জিজ্ঞেস করে, কাকা, এই গ্রামের আশেপাশে কোনো খাবারের হোটেল আছে কি? কে আপনারা আর কোথায় এসেছেন? আমরা শহর থেকে এসেছি আর জমিদার বাড়িটাতে উঠেছি। তোমরা জমিদার বাড়িতে উঠেছ? তোমরা জানো না জমিদার বাড়ি অভিশপ্ত? অভিশপ্ত? কিন্তু কেন? রহিমের অভিশাপ। চাচা, আপনি এই সময়েও এসব অভিশাপে বিশ্বাস করেন? সময় বদলায়, কিন্তু অতীত বদলায় না। তাই বলছি, তোমরা যদি নিজেদের ভালো চাও তাহলে ওই প্রাসাদে আর ফিরে যেও না। আমরা তো কাল রাত থেকেই ওখানে আছি। কই, আমরা তো ঠিকই আছি। দেখো বাবা, আমার কাজ ছিল তোমাদের সাবধান করা, বাকিটা তোমরা যা ভালো বোঝে। এই কথা বলেই লোকটা সেখান থেকে চলে যায়। সারাদিন পুরো গ্রামটা ঘোরার পর তারা আবারও প্রাসাদটাতে ফিরে আসে। তুই তো কখনো বলিসনি তোদের এই বাড়িটা অভিশপ্ত? আরে তুইও না, গ্রামের প্রতিটা ঘরেই একটা করে ভূতের গল্প থাকে। দুনিয়া সামনে এগোচ্ছে, কিন্তু এরা এখনো পিছনেই পড়ে আছে। বৈভবের কথা শেষ হতেই হঠাৎ এক ঝড়ো বাতাসে রুমের সব মোমবাতি নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। বৈভব আর হাসান নিজেদের ফোনের আলো জ্বালালো, কিন্তু রনি নেই। ঠিক তখনই ভিতরের ঘর থেকে ভেসে এলো রনির ভয়ঙ্কর চিৎকার। হাসান আর বৈভব দৌড়ে গেল সেই ঘরের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। মেঝেতে পড়ে আছে রনির নিথর দেহ। কিছু বোঝার আগেই হাসান তার ফ্ল্যাশলাইট সামনে ধরতেই তারা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারার মানুষ। লোকটা অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর ধীরে ধীরে হাসছে। বৈভব চিৎকার করে উঠল, পালা হাসান, পালা! দুইজন প্রাণ বাঁচাতে করিডোর দিয়ে দৌড়াতে লাগলো। বৈভব সামনে, হাসান তার পিছনে। হঠাৎ কেউ একজন হাসানকে টেনে নিল অন্ধকারে। বৈভব কিছুই টের পেল না। সে শুধু দৌড়াতে লাগলো নিজের প্রাণ বাঁচানোর জন্য। দৌড়াতে দৌড়াতে সে এসে দাঁড়ালো সেই আলোকিত ঘরের সামনে। অদ্ভুত ব্যাপার, পুরো বাড়িতে কোথাও আলো নেই, শুধু এই একটা ঘরেই আলো জ্বলছে। বৈভব ধীরে ধীরে ভেতরে ঢুকল। দেখল হাসান খাটের উপর বসে আছে।
সে বলল, কিরে, কোথায় ছিলি তুই? আমি তো তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। বৈভব একটু স্বস্তি পেল। ধীরে ধীরে হাসানের দিকে এগোতে লাগলো। হঠাৎ কিছু একটা ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে নিচে তাকাতেই বৈভব দেখল খাটের নিচে পড়ে আছে হাসানের মৃতদেহ। তার পুরো শরীর হিম হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে উপরে তাকালো আর দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর চেহারার লোকটা। লোকটা ধীরে ধীরে বৈভবের দিকে এগিয়ে আসছে। হঠাৎ লোকটা ঝাঁপিয়ে পড়তেই সব অন্ধকার। রুকমণি ও রহিমকে জমিদারের পেয়াদারা ধরে রেখেছে। জমিদার রুদ্রনারায়ণ দাঁড়িয়ে আছেন সামনে। তার চোখে আগুন, অপমান, প্রতিশোধ। রুদ্রনারায়ণ খুব রাগী কণ্ঠে রুকমণি ও রহিমের দিকে তাকিয়ে বলে, তোদের জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমন সময় রূপমণি দৌড়ে গিয়ে রুদ্রনারায়ণের পায়ের কাছে বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো দোষ নেই পিতাজি, আমি নির্দোষ। ওই রহিম আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। রুকমণি, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো? আমার কি মাথা খারাপ হয়েছে? আমাকে বিশ্বাস করুন পিতাজি। তুমি আমার সাথে এটা করতে পারো না। আমাকে তুমি ঠকাতে পারো না। হঠাৎ একটা জোরে আঘাত পড়ে রহিমের মাথায়। সে অজ্ঞান হয়ে যায়। রহিমের যখন জ্ঞান ফেরে সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। চারপাশে স্তূপ করে রাখা অনেকগুলো শুকনো খড়। কিছুক্ষণ পর রুদ্রনারায়ণ একটি মশাল হাতে এগিয়ে আসে। তার চোখে কোনো দয়া নেই। ধীরে সে আগুন ছুঁয়ে দেয় খড়ের স্তূপে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রহিম আগুনে পুড়ছে। তার চিৎকার রাতের আকাশ কাঁপিয়ে দেয়। ঠিক তখন তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে রূপমণি সবটা দেখছে। তার চোখে অদ্ভুত এক নীরবতা। রহিম প্রচণ্ড রাগ নিয়ে ওপরে তাকায় রূপমণির দিকে। তারপর রাগী কণ্ঠে চিৎকার করে বলে, আমি কাউকে ছাড়বো না। শেষ করে দেব গোটা জমিদার বাড়ির প্রতিটাকে। হঠাৎ বৈভবের চোখ খুলে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে যা দেখছিল তা নিছক স্বপ্ন ছিল না। এ ছিল এই জমিদার বাড়ির কালো সত্য, যে সত্য শেষ করে দিয়েছে পুরো জমিদার বংশকে। ঠিক তখনই বৈভব বুঝতে পারে তাকেও একইভাবে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে রহিম, হাতে জ্বলন্ত মশাল। বৈভব কাঁপা কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও। তোর অন্যায় একটাই, তোর শরীরে এই জমিদার বংশের রক্ত। এই কথা বলেই রহিম মশাল ছুঁয়ে দেয় বৈভবের শরীরে। আগুন ছড়িয়ে পড়ে। একটা জোরে চিৎকার, আর সাথে সাথে সব কিছু অন্ধকার হয়ে যায়।